সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। করোনা ভাইরাস শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে যে দূরত্ব তৈরি করেছে, সে দূরত্ব কিছুটা কমানো এবং তোমাদের পড়াশোনার টেবিলে ধরে রাখার চেষ্টাই আমাদের মূল লক্ষ্য। আমরা পড়াশোনার দিকে আগাবো, কিন্তু তার আগে অনলাইন ক্লাসের কিছু ফর্মালিটি আমাকে মেনটেন করতে হচ্ছে। আমার পরিচয় তোমরা আমাকে চেনো। আমি পঙ্কজ কুমার শিকদার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। এ পর্যায়ে আমরা বলবো শ্রেণী ও বিষয় পরিচিতি। আসলে যে বিষয়টি আজকে আমরা পড়ব, তাকে কোনো একটি নির্দিষ্ট শ্রেণী অর্থাৎ একাদশ, দ্বাদশ, স্নাতক পাস বা স্নাতক সম্মান এর ভিতরে সীমাবদ্ধ করা মুশকিল। এর ব্যক্তিটা আরও বাইরেও যেতে পারে। তারপর আমরা যেহেতু আমাদের শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আছে, স্নাতক পাস এবং স্নাতক সম্মানের শিক্ষার্থী আছে, তাদের সবাইকে আমরা এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আর আজকে যে আমরা কোন বিষয়ে পড়ব সেটি তোমরা জানো। আজকে বিষয় হচ্ছে বাংলা। একটা বিষয় না বললেই নয়, তোমরা কয়েকটা ছবি দেখছো। এই ছবিগুলো দেখে তোমাদের মাথার ভিতরে কিছু বিষয়ে কাজ করছে। যখনই আমরা বাইরে কোথাও যাই, কোনো সাইনবোর্ডের দিকে তাকাই বা কোনো বিল বোর্ডের দিকে তাকাই, তখনই বাংলা বানানের যে বিভিন্ন ভুল লেখার বিষয়, সেটি কিন্তু আমাদের খুব এক চোখে পড়ে। কেউ হয়তো আমরা লক্ষ্য করি, কেউ লক্ষ্য করি না। যেমন খেয়াল করো, প্রথম ছবিতে কি আছে? একটি ল্যাপটপ বিক্রি করা হবে, মালয়েশিয়া থেকে আনিত। দ্বিতীয় ছবিটি খেয়াল করো, শুভ উদ্বোধন। হয়তো আমরা ভাবছিলাম যে এখানে শুভ উদ্বোধন হওয়ার একটা আমরা চিন্তা করে নিয়েছিলাম। ডান দিকে খেয়াল করে দেখো, সৌন্দর্য বর্জনের কাজ চলিতেছে। আসলে আমরা জানি যে এখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, কিন্তু সেখানে চলে এসে বর্জনের। এরকম প্রচুর বাংলা বানানের অপপ্রয়োগ আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করি। সুতরাং তোমরা বুঝতে পারছো, তোমরা ধরে নিয়েছো আজকের পাঠ শিরোনাম কি হতে পারে। আমাদের আজকের পাঠ শিরোনাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, পর্ব 1। এই বিষয়টি আমরা আজকে আলোচনা করার পরে আমরা আসলে কি ধরনের ধারণা পেতে পারি সেটা আমরা একটু দেখব, যে শিখন ফলে আমাদের কি থাকবে। শিখন ফল অর্থাৎ আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার মধ্য দিয়ে তোমাদের ভিতরে কিছু ধারণা তৈরি হবে বা কিছু তথ্য তোমাদের ভিতরে যাবে, যেগুলো হয়তো তোমাদের মনের ভিতরে দাগ কাটলেও কাটতে পারে। এর মাধ্যমে বাংলা ভাষায় বিভিন্ন শব্দের যে ভুলের ধরন, এটা তারা
উল্লেখ করতে পারবে, অর্থাৎ তোমরা সেটা উল্লেখ করতে পারবে। বাংলা বানানের বিভিন্ন ভুলের কারণ তোমরা উল্লেখ করতে পারবে। এ পর্যায়ে আমরা কিছু ছবি দেখব এবং সেখান থেকে কিছু বানানের ধরন আমরা লক্ষ্য করে দেখব যে সেখানে আসলে কোন কোন ধরনের অসঙ্গতি আমাদের চোখে পড়ে। যেমন এখানে একটি বোর্ডে লেখা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। আমরা একটু যদি খেয়াল করি, এখানে লাল দাগ চিহ্নিত বার্ন, প্লাস্টিক এবং সার্জারি। এখানে যে বানানগুলো আমরা দেখলাম, এই বানানে অসঙ্গতি কি ছিল? এই অসঙ্গতিটা মনে করার জন্য আমাদের একটু নত্যবিধানের জ্ঞানের দিকে আমাদের যেতে হবে। যে আমরা জানি তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার হয়। উদাহরণ ঋণ, রণ, ভাষণ, যেগুলো অতৎসম শব্দ, অর্থাৎ ইংরেজি, আরবি, ফার্সি ইত্যাদি। অতৎসম শব্দে সাধারণত মূর্ধন্য ন বা মূর্ধন্য স ব্যবহার হয় না বা ব্যবহৃত হয় না। অর্থাৎ বার্ন দন্ত ন ব্যবহার হবে। প্লাস্টিক, এটাও ইংরেজি শব্দ, শয়টাতে দন্ত স ব্যবহার হবে। এরকম আরো কিছু শব্দ খুব বেশি আমাদের চোখে পড়ে, যেমন স্টোর, বাস স্ট্যান্ড, এগুলো পুরোটাই বিদেশি শব্দ, যে কারণে এখানে আসলে তোমার মূর্ধন্য ন বা মূর্ধন্য স ব্যবহারের কোনো প্রয়োজন এখানে নেই। এরপরে আমরা আরো দুটো ছবি দেখব। প্রথম ছবিতে একটু অস্পষ্ট, আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা আসলে লাল দাগ চিহ্নিত করা আছে অ্যাসিস্ট্যান্ট। ডান দিকে একটি শব্দ আছে, লেখা আছে ফ্লাই ওভার। যে ফ্লাই নিচে কিন্তু আবার ইংরেজিতে যখন লেখা হয়েছে সেখানে কিন্তু লেখা আছে ফ্লাই ওভার। এগুলো কিন্তু খুব একটি চোখে পড়ার মতো আসলে ভুল, যেগুলো আসলে খুব আমাদের সহজে চোখে পড়ে। আমরা এখানে যদি এই ভুলগুলো ধরার চেষ্টা করি, তাহলে প্রথমেই বলা যেতে পারে যুক্ত বর্ণ ঘটিত অপপ্রয়োগ। বাংলা ভাষার যুক্তবর্ণ সম্পর্কে যথাযথ ধারণা না থাকার কারণে ভাষা ব্যবহারে বিভিন্ন ধরনের বিভ্রান্তি দেখা দেয়। যেমন উদাহরণ একটু খেয়াল করো, যেমন আমরা টয় ট এবং টয় র ফলা, এই দুটো বর্ণকে বা যুক্ত বর্ণকে প্রায় এক করে ফেলি। ধরো তুমি লিখছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই চট্টোপাধ্যায় লিখতে গিয়ে তুমি টয় টর জায়গায় অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে তুমি টয় র ফলা ব্যবহার করছো। কি হয়ে যাচ্ছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরকম আরো একটি গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ এরপরে দেয়া আছে, যেমন কক্ষ, অধ্যক্ষ, অর্থাৎ আমরা যেটাকে বলি ক্ষীয় খ, বা যেটা ক প্লাস মূর্ধন্য সযোগে তৈরি হয়েছে। ঠিক একই রকম দেখতে আরেকটি যুক্ত বর্ণ খেয়াল করো, ডান দিকে আছে, যেটা ব্রাহ্মণ লিখতে ব্যবহৃত হয় এবং যেটি ভাঙলে মূলত হ এবং ম এই দুটো বর্ণ পাওয়া যায়। তো সেক্ষেত্রে অনেকেই এই যে কাজটি করে সেটা হচ্ছে যে সারা জীবনে সে ওই ক প্লাস মূর্ধন্য যে যুক্ত বর্ণটি আছে সেটি সে সারা জীবন ব্যবহার করে যাচ্ছে, সে ব্রাহ্মণকে লিখে যাচ্ছে ব্রাক্ষণ। এরকম আরো কিছু যুক্ত বর্ণের সমস্যা আমাদের আছে। ডান দিকে যে উদাহরণগুলো দেয়া আছে, যেমন এ, ত্র, ত্রু, ক্র, এগুলো দেখতে কাছাকাছি, যে কারণে আমাদের কিন্তু লেখার সময় অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। একইভাবে স্ন, ইয়জ, এই
বানানগুলোতেও কিন্তু আমাদের যুক্ত বর্ণের প্রচুর আমাদের ভুল হয়ে থাকে। আরেকটি বানান ওখানে ছিল যে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট বানানের আসলে যদিও ওখানে এ দিয়ে লেখা হয়েছে, কিন্তু আসলে এটি হওয়া উচিত ছিল অ জফলায় আকার। এর পরিবর্তে লেখা হয়েছে এতে জফলা দিয়ে আকার লেখা হয়েছে। বাংলা একাডেমির যে অভিধান সেখানে কিন্তু আসলে এই এ জফলায় আকার এই ধরনের কোনো আসলে বর্ণ আমরা খুঁজে পাই না। সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওই অতে যে জফলা দিয়ে আকার দেয়া হয়েছে এটাই কিন্তু ব্যবহার করা হয়। এরকম কিছু উদাহরণ যেমন অ্যাডভোকেট, অ্যাকাউন্ট, অ্যাম্বুলেন্স, এই বানানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এ দিয়েই লেখা হচ্ছে, কিন্তু আসলে অভিধানে কিন্তু লেখা আছে অতে জফলা দিয়ে আকার দিয়ে কিন্তু এই বানানগুলো লেখা আছে। তোমরা একটু অভিধানগুলো একটু খেয়াল করে দেখবে। এ পর্যায়ে আমরা দুটো স্লাইড দেখতে পাচ্ছি। ফরেন সার্ভিস একাডেমি, আরেকটি দোকানের একটা সাইনবোর্ড আছে হারুন স্টিল কর্পোরেশন। আসলে এখানে যে দুটো বানানকে আমরা লক্ষ্য করার মতো আর কি করেছি আর কি, সেটা হচ্ছে একাডেমি এবং স্টিল। এখানে যে বিষয়টি আমাদের হয়তো অলরেডি তোমাদের চিন্তায় চলে এসেছে সেটি হচ্ছে যে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দে সাধারণত হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। যেমন একাডেমি বানান ময় হ্রস্ব ইকার হবে। স্টিল বানান এটা বিদেশি শব্দ, আসলে এটা দন্ত সহে যুক্তবর্ণ হবে এবং তাতে হ্রস্ব ইকার হবে। শহীদ ইত্যাদি যে শব্দগুলো বিদেশি শব্দের যে বানানে এটা কিন্তু হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। এটা কিন্তু বাংলা একাডেমির যে বাংলা বানানের নিয়ম সেখানে কিন্তু এটাই। এবারে একটু আর দুটো বানান আমরা খেয়াল করছি। মূলত এখানে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এখানে আমাদের লক্ষ্য হচ্ছে শীততাপ যে বানানটি, এই বানানটিকে একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। বাংলা ভাষায় সন্ধি ঘটিত কিছু শব্দ আছে যেগুলো বিভিন্ন নিয়মে মাধ্যমে গঠিত হয়েছে। যেমন এখানে একটি যে শব্দটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, শীত যোগ আত সমান সমান শীতাতপ। এখানে শীত ঠান্ডা, আতপ মানে উষ্ণতা বা গরম। এখানে তো এখানে আসলে শীতের যে অ এবং আতপের যে আ, এই দুটো বর্ণ মিলে আসলে একটি আ তৈরি হয়েছে, যে আটি পূর্ব বর্ণ অর্থাৎ তয়ের সাথে যুক্ত হয়েছে এবং মিলে হয়েছে শীতাতপ। সন্ধির ধারণা না থাকার কারণে আসলে এই ধরনের ভুল হয়ে থাকে। সূর্যোদয় লিখতে গিয়ে একটা ওকার, এটা কোথা থেকে আসলো, এটা আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে ওকারটা কেন আসলো। আসলে এক্ষেত্রে আমাদের সেই সন্ধির জ্ঞান প্রয়োজন, যে অকার এর পরে যদি উকার থাকে, অকার এবং উকার মিলে একটি ওকার ওখানে তৈরি হয়েছে, যেটি পূর্ববর্ণ অর্থাৎ জয়ের সাথে যুক্ত হয়েছে। বিসর্গ সন্ধিতে একটি নিয়ম আছে, আসলে বিসর্গর পরে যদি আসলে ও এ ধরনের নিয়ম আছে, এর ফলে কি ওখানে একটি ওই নয়ের সাথে একটি উকার সেখানে যুক্ত হয়। মনোযোগ, মনমোহন, তপবন, এই ধরনের কিছু শব্দ কিন্তু আমরা সেখানে খুঁজে পাই। অর্থাৎ যদি আমরা সন্ধি পড়ার সময় শব্দগুলো খুব ভালোভাবে খেয়াল না করি, তাহলে ওই সন্ধির মাধ্যমে যে শব্দগুলো তৈরি হয়েছে সেগুলো যখন পরে আমরা ব্যবহার করতে যাব, তখন কিন্তু আসলে আমাদের সেই জ্ঞানটা মনে রাখতে হবে। তা না হলে এই সন্ধির মাধ্যমে যে শব্দগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, অর্থাৎ সেটা ওই শব্দগুলো তখন আমরা কিন্তু আবার ভুল লিখব। এই জন্য সন্ধির বিষয়টি আমাদের যখনই আমরা যে ধরনের ব্যাকরণই পড়ি না কেন, সেখানে যে শব্দগুলো আছে এবং শব্দের যে বানানগুলো আছে, সেই বানানগুলোর দিকে আমাদের একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এবং কারণটা খুঁজে বের করতে হবে কেন এখানে আসলে বানানটি এরকম হলো। এখানে একটি স্লাইড দেখছি। এখানে খাঁটি গরুর দুধের চা, কফি, সিগারেট পাওয়া যায়।
এতদিন জানতাম আমরা যে খাঁটি গরুর দুধের চা কফি পাওয়া যায়, কিন্তু আজ দেখলাম যে গরুর দুধ দিয়ে নাকি সিগারেটও তৈরি করা যায়। এটা আমাদের কাছে একটু মানে খটকা লেগেছে, যেটি কি করে সম্ভব। আমরা যখন বাক্যতত্ত্ব পড়েছি তখন সেখানে একটা বিষয় বোধহয় তোমাদের খেয়াল আছে যে একটি সার্থক বাক্য গঠনের 3টি বিষয়ের কথা বলা ছিল: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। সেখানে এই আসক্তি, যার অর্থ ছিল যে একটি সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ যে পদের পরে যে পদটি বসলে বাক্যের অর্থটি যথাযথভাবে আমরা বুঝতে পারি, এই গুণটির নাম হচ্ছে আসক্তি গুণ। এখন দেখো একটু উদাহরণ, বিরাট গরু ছাগলের হাট। আসলে অনেকেই হয়তো ভেবে বলে অভ্যস্ত বা অনেকেই এটা বলেও, কিন্তু আসলে একটু খেয়াল করে দেখো যে গরু ছাগল কিন্তু খুব একটা বিরাট তা নয়। আসলে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হাটটা অনেক বড় হবে আর কি। কিন্তু তাহলে আমরা গরু ছাগলের বিরাট হাট না বলে আমরা বলছি বিরাট গরু ছাগলের হাট। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আসলে গরু তো খাঁটি, দুধ খাঁটি কিনা এটা হচ্ছে আসলে আমাদের জানার বিষয়। সেক্ষেত্রে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, এটাই কিন্তু পাওয়া উচিত। একটা বিখ্যাত গান আছে, খায়রুন লো তোমার লম্বা মাথার কেশ। আসলে লম্বা কি মাথা নাকি লম্বা কেশ, এটা তোমরা ভেবে দেখবে। একটা টুলেট আমরা দেখতে পাচ্ছি, চেমি পাকা ডাবল ও সিঙ্গেল ফ্যামিলি ঘর ভাড়া দেওয়া হইবে। আরেকটি স্লাইড, দেশকে ভালো ভাষণ। আসলে এখানে আমরা কি অনুমান করছি, এই বানানগুলোতে এই ধরনের পরিবর্তন কেন হচ্ছে? আঞ্চলিকতার আসলে দোষের কিছু নয়। আমরা কথা বলার ক্ষেত্রে প্রচুর আঞ্চলিক শব্দ ব্যবহার করি, এটা সব অঞ্চলেই আছে। কিন্তু আঞ্চলিক শব্দ যখন আমাদের লেখার ভিতরে ঢুকে যায়, বিপত্তিটা আসলে তখনই বেঁধে যায়। অর্থাৎ মুখে মুখে আমরা যে আঞ্চলিক শব্দগুলো ব্যবহার করি, লেখার সময় তার অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে যায়। সেমি পাকা হয়ে গেল চেমি পাকা, সিঙ্গেল হয়ে গেল চিঙ্গেল। ভালোবাসনের ক্ষেত্রে কি ঘটেছিল তোমরা দেখেছো। এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে উত্তর অঞ্চলের কোনো একটা অঞ্চলের আঞ্চলিক শব্দে এরকম কিছু প্রভাব আছে। আমার একটা বিষয় মনে পড়ে যে আমরা যখন ময়মনসিংহ অঞ্চলের উত্তরপত্র মূল্যায়ন করতাম, তখন কিছু কিছু খাতায় আমরা এরকম আঞ্চলিক শব্দের ব্যবহার দেখতাম। তখন মনে হতো আমাদের যেটা নিশ্চয়ই ময়মনসিংহ অঞ্চলেরই খাতা হবে। অর্থাৎ মুখে মুখে যে আঞ্চলিক শব্দগুলো আমরা ব্যবহার করি, সেগুলো যেন আমাদের খাতায় আমরা না লিখি। এতে কিন্তু আসলে আমাদের বানানের বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। আরেকটা টুলেট, ভালা বাসা খালি আছে। একটু খেয়াল করতে হবে যে কি আছে ছবিটায়। হঠাৎ করে লেখাটি দেখলে একটু অবাক হতে হয় যে পা দিবেন না, কিন্তু তারপরে একটু ছবিটা দেখলে মনে হচ্ছে যে একজন ড্রাইভার বসে আছেন, বাম দিকে ইঞ্জিনেই বলে আমাদের সেটা মনে হচ্ছে যে গাড়ি চালাচ্ছেন তিনি। আচ্ছা, দেখি এখানে বানানের কি ধরনের সমস্যা তৈরি হয়েছে সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। সমাসবদ্ধ পদ একত্রে লেখা হয়, কিন্তু অনেক সময় শব্দের অর্থ না বুঝে একত্রে লেখা হলে বিভ্রান্তি দেখা দিতে পারে। ভালোবাসা আর ভালো
বাসা। আসলে আমরা যে টুলেটটি দেখছিলাম সেখানে কিন্তু বাসার কথাই বলা আছে, সেখানে কিন্তু প্রিয়তম আর ভালোবাসার কথা বলা ছিল না। এরপরে ছিল অর্থাৎ গাড়ির যে ইঞ্জিন, সেখানে লেখা থাকে যে ইঞ্জিনে পা দিবেন না বা পা দেবেন না, কিন্তু সেখানে একটু মাঝখানে যে ফাঁকাটা সেটা যখন বাদ দেওয়া হয়ে গেছে, সেখানে একটি বড় ধরনের বিভ্রান্তি কিন্তু সেখানে তৈরি হয়েছে। এখানে আর দুটো উদাহরণ আমি তোমাদেরকে একটু স্পষ্ট করার জন্য দেওয়ার চেষ্টা করব। ধূমপান মুক্ত এলাকায় করা উচিত, এটা ধূমপান মুক্ত এলাকা। অর্থাৎ খেয়াল করে দেখো, এক জায়গায় মুক্ত একটু ফাঁকা আছে, আর এক জায়গায় মুক্ত একসাথে আছে। দেখো, অর্থের অনেক বড় ধরনের পার্থক্য কিন্তু এখানে আছে। যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি আমি, তাহলে বলা যাবে ধূমপান মুক্ত এলাকায় করা উচিত। অর্থাৎ যদি কেউ ধূমপান করতে চান, তাহলে তাকে জনসমাগম এড়িয়ে, যেখানে লোকজন কম, সেখানে গিয়ে আসলে ধূমপানটা করা উচিত। আর এটা ধূমপান মুক্ত এলাকা, এটা আমরা প্রায়শই লক্ষ্য করি যে বিভিন্ন জায়গায় বলাই থাকে যে আসলে এখানে এটা ধূমপান মুক্ত এলাকা। তাহলে কি, যে এই যে শব্দের মাঝখানে তোমরা যখন আসলে ফাঁকা দাও, অনেকে ইচ্ছে করেই কিন্তু মানে জায়গাটা একটু বাড়ানোর জন্য, পেজটা একটু দ্রুত ভরার জন্য উদ্দেশ্যমূলকভাবে এরকম ফাঁকা তোমরা ব্যবহার করো। এর ফলে কিন্তু অনেক ধরনের বিপত্তি তৈরি হতে পারে, যেখানে সেখানে কিন্তু আসলে শব্দের মাঝে ফাঁকা রাখা যাবে না। আর অবশ্যই কথাটা মনে রাখতে হবে যে সমাজবদ্ধ শব্দের মাঝে ফাঁকা কিন্তু রাখা যায় না। আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলেছি। এ পর্যায়ে কতগুলো বাক্য বাদ দিয়ে এখন একটা নোটিশের দিকে আমরা একটু দৃষ্টিপাত করব। সেটা হচ্ছে যে, সম্মানিত এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাইতেছে যে বিগত দিন যাবৎ অনেকে ধর্মরক্ষিণীর সামনে ময়লা আবর্জনা ফেলে আসছে। তাই মন্দির কমিটির বিশেষ অনুরোধ, মন্দিরের পবিত্রতা রক্ষায় দয়া করে কেহ মন্দির প্রাঙ্গণে আর ময়লা ফেলিবেন না। এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আসলে বানানের বা বাক্যের কোনো অসঙ্গতি আমরা এখানে লক্ষ্য করছি কিনা একটু তোমরা ভেবে দেখো। তারপরে আমরা এরপরের স্লাইডে আমরা সেটা দেখার চেষ্টা করছি যে আসলে এই লেখাটুকুর ভিতরে আসলে কি কি অসঙ্গতি থাকতে পারে বা অসঙ্গতি আছে। তোমাদের নিশ্চয়ই তোমাদের দেখা হয়ে গেছে, তাহলে আমরা পরের স্লাইডে আমরা যাচ্ছি। বাহুল্য দোষ, আরেকটি দোষের কথা বলা হচ্ছে যে সাধু চলিত রীতির মিশ্রণ। তোমরা খেয়াল করবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা অন্যান্য জায়গায় বাংলা প্রশ্নের উপরে লেখা থাকে একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়। আরেকটি বিষয় হচ্ছে বাহুল্য দোষ, অর্থাৎ একই কথা দুইবার বলার চেষ্টা। যেমন অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসলে অবগত করা মানেই জানানো, আবার জানানো ওখানে, অর্থাৎ এখানে কিন্তু একটি বিষয় দুবার এসে হয় তোমাকে লিখতে হবে অবগত করা যাচ্ছে যে, অথবা লিখবে জানানো যাচ্ছে যে। আরেকটি বিষয় আমরা বলেছি সাধু এবং চলিত রীতির মিশ্রণ। ময়লা ফেলে আসছে, এখানে ফেলে মানে কি, এখানে কিন্তু চলিত রীতি ব্যবহার করা হয়েছে। আবার ব্যবহার করা হয়েছে আর ময়লা ফেলিবেন না। ফেলিবেন না বললে কিন্তু আমরা আবার দেখছি যে এখানে কিন্তু আবার সাধু রীতির ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তোমরা পরীক্ষার খাতায় কিন্তু সাধু এবং চলিত রীতির যে মিশ্রণ, এটা তোমাদের লেখার ভিতরে যদি হয় তাহলে কিন্তু এটা একটি বড় ধরনের অপরাধ হিসেবেই গণ্য হবে। সাধু এবং চলিত রীতির মিশ্রণ, এটা কিন্তু খাতার ভিতরে উত্তরপত্রে লেখার সময় এটা কিন্তু করা যাবে না। এটা খুব মনোযোগ দিয়ে কিন্তু তোমরা এটা খেয়াল করবে। তাহলে এখানে ফেলিবেন না আমরা বলবো না, আমরা বলবো যে আর ময়লা ফেলবেন না। আসলে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম
সেখানে আমরা কিছু ভুলের প্রকৃতি চিহ্নিত করার চেষ্টা করলাম। আমরা ভুলের কারণ এবং ধরন খুঁজে বের করার চেষ্টা করলাম। তোমরা একটু খেয়াল করে দেখো, আজকে আমরা এই আলোচনার মধ্য দিয়ে কতগুলো ব্যাকরণের যে বিভিন্ন ধরনের বিষয় আছে, যেমন নত্যবিধান, সত্যবিধান, যুক্তবর্ণ, বাংলা বানানে, বিদেশি শব্দের যে লেখার নিয়ম, সাধুচলিত রীতি মিশ্রণ, সন্ধি, সার্থক বাক্য কীভাবে গঠন করা যায়, আমরা কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আমরা আজকে আলোচনার মধ্যে এনেছি। তোমরা কি বিষয়গুলো খেয়াল করেছো? তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, এই যে শব্দ ধরে ধরে তার ভুলের যে প্রকৃতি চিহ্নিত করার চেষ্টা, এটা তোমাকে এখন প্রতিনিয়ত তোমাকে এটা করার চেষ্টা করতে হবে। এবং কারণ কি ভুলের, কেন ভুল হলো, এই বিষয়টি তোমাকে খুঁজে বের করতে হবে। এভাবে তোমরা বিভিন্ন সময়ে কোনো ভুল লিখতে গেলে অথবা কোথাও ভুল বানান দেখলে তোমরা সেই ভুলের প্রকৃতি এবং ধরন চিহ্নিত করার চেষ্টা তোমরা করবে। এই স্লাইডগুলোর মধ্য দিয়ে আমরা তোমাদের কিছু নমুনা দেখানোর চেষ্টা করলাম। এখন থেকে তোমরা যখন বিভিন্ন অপপ্রয়োগ বা অসঙ্গতি দেখবে বানানে, তখন তোমরা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, কি কারণে সেই অপপ্রয়োগটি ঘটলো, কেন ঘটলো, অর্থাৎ বাংলা বানানের ঠিক কোন নিয়মটির সেখানে ব্যত্যয় ঘটেছে সেটি তোমরা দেখার চেষ্টা করবে। তোমাদের জন্য একটি ছোট্ট মূল্যায়নের ব্যবস্থা, আসলে মূল্যায়নটি আসলে খুব পছন্দের কয়েকটি লাইন, আমার খুব পছন্দের কয়েকটি লাইন, এই কারণে আসলে তোমাদের এই লাইনটা আমি ব্যবহার করেছি। তোমরা একটু খেয়াল করো। বাংলাদেশে মানুষে মানুষে, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য থাকবে না। সম্পদের বন্টন ব্যবস্থায় সমতা আনতে হবে এবং উচ্চতর আয় ও নিম্নতম উপার্জনের ক্ষেত্রে যে আকাশচুম্বী বৈষম্য এতদিন ধরে বিরাজ করছিল সেটা দূর করতে হবে। কে বলেছেন? বঙ্গবন্ধু। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ, 26 মার্চ 1972। খুবই সারা জাগানো একটি বক্তৃতার অংশ। আসলে বঙ্গবন্ধুকে এখানে আনার কারণ দুটো। একটি হচ্ছে আসলে বাংলা ভাষা বা ভাষা আন্দোলন কেন্দ্রিক যে আন্দোলন, সেখানে বঙ্গবন্ধু এবং তার সহকর্মীরা এবং সেই সময়ের যারা নেতৃবৃন্দ, তারা এত কষ্ট করে আমাদের জন্য যে ভাষা দিয়ে গেলেন, সেই ভাষাকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার না করি, তাহলে তাদের যে ত্যাগ, তাদের যে পরিশ্রম, সেটা আসলে পুরোটাই বৃথা যাবে। এই জন্য বাংলা ভাষাকে ভালোবেসে আমাদের উচিত এই ভাষাকে ঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করা। উপরে মূল্যায়ন কথাটা লিখেছি যে এই এত সুন্দর বক্তব্যটি কোনো একটি জায়গায়, কোনো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এটা লেখা ছিল, কিন্তু তারপরও মনে হয়েছে যে দু একটা বানানে বোধহয় অসঙ্গতি থাকলেও থাকতে পারে। এটা তোমাদের জন্য আসলে একটা পরীক্ষা। তোমরা এটা দেখবে এবং তোমরা যখন কমেন্টস করবে, সেই কমেন্টসে ঘরে শব্দগুলো লিখে তোমরা বলার চেষ্টা করবে যে স্যার, এই শব্দে আসলে ওখানে লেখার সময় বোধহয় ভুল হয়েছিল। এটা তোমাদের জন্য একটা পরীক্ষা বলতে পারো। এছাড়া আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, কোন কোন জায়গাগুলোতে তোমার বুঝতে সমস্যা হয়েছে বা কোন কোন জায়গাগুলো আরেকটু হলে ভালো হতো, সেই বিষয়গুলো তোমরা কিন্তু কমেন্টসে তোমরা লিখে আমাকে জানাবে। আমি যখন এর পরে যখন দ্বিতীয় পর্বটি আমি যখন তোমাদের সাথে আলোচনা করব, তখন আমরা কিন্তু সেই বিষয়গুলোর দিকে আমরা লক্ষ্য করব। অবশ্যই তোমরা ভালো থাকবে, পৃথিবীর এই দুঃসময়ে নিজেকে নিরাপদ রাখবে, সবাই মিলে ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে, এই প্রত্যাশায় আজকে আমরা এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করে শেষ করছি।